নমস্কার। অনিবার্য কারণবশত আমাদের গল্প দাদুর অনুষ্ঠান কিছুদিনের জন্য বন্ধ ছিল, এজন্য আমরা দুঃখিত। দেশ ও দশের সেবায় যেসব পুলিশকর্মী অকালে আত্মোৎসর্গ করেছেন, তাদের স্মরণে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি সত্য ঘটনা অবলম্বনে পুলিশ অফিসারদের কলমে শহীদ রেজাউল করিমের সম্পাদনায় এক কুড়ি গোয়েন্দা রহস্যের কাহিনী। আজকে আমাদের নিবেদন শিবনাথ পালের লেখা এনকাউন্টারের পদক। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ, মৌসুমী ও মেহুলি। শুরু হচ্ছে শিবনাথ পালের লেখা এনকাউন্টারের পদক। কয়েক বছর আগের কথা, কলকাতা থেকে এনজিপি যাচ্ছিলাম। এসি 2 টিয়ার কোচে আমার উল্টো দিকেই বসেছিলেন টুকটুকে ফর্সা ব্যক্তিত্বপূর্ণ চেহারার একজন মানুষ। তার সুন্দর মুখে একটা আশ্চর্য কাঠিন্যের মিশেল বারবার চোখ টেনে নিচ্ছিল। বিশেষ করে লোকটির ডান হাতের ঊর্ধ্ব বাহুতে একটি বীভৎস ক্ষত আর পুরনো সেলাইয়ের দাগের দিকে বারবার চোখ চলে যাচ্ছে। সেখানে মাংসগুলো যেন দলা পাকিয়ে গেছে। দেখলাম ভদ্রলোক একটু ভারী কাজগুলো বাঁ হাত দিয়েই করছিলেন। তাই যখন ভারী সুটকেসটা টেনে সিটের নিচে ঢোকাচ্ছিলেন, তখন আমি ভদ্রতা করে বললাম, মে আই হেল্প ইউ? ভদ্রলোক মিষ্টি হেসে চোস্ত ইংরেজিতে বললেন, No, no. For the last 14 years, I am doing this on my own. But thanks for your feelings. I believe from my heart that if you need a helping hand, you can always find it at the end of your arm. বললাম, আমার সহযাত্রীটি খুব শক্ত হাতের মানুষ, তবু এই ডান হাতের ক্ষতের ব্যাপারটা জানতে বড় কৌতূহল হচ্ছিল। তাই জিজ্ঞেস করলাম, মনে হয় আপনার ডান হাতে জটিল কোনো অপারেশন হয়েছিল কখনো? অবশ্য যদি আমার অনুমান ভুল না হয়। না না, ভুল নয়, আপনি ঠিকই ধরেছেন। আর এর পেছনে একটা গল্প আছে। আমি জানি এটা হয়তো দেখতে খুব শকিং লাগে, বাট ইউ নো, I never feel bad for this ugly wounds because this is my medal. I wear it with pride. বলে হা হা করে হেসে উঠলেন ভদ্রলোক। মানুষটির প্রাণ খোলা হাসি দেখে বড় ভালো লাগলো আমার। জিজ্ঞেস করলাম, আপনার পরিচয়? অবশ্য যদি আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? আমি একজন পুলিশ অফিসার, ডিএসপি হরিদাস পাল। পরিচয়টা শুনে নড়ে চড়ে বসলাম, কারণ পুলিশ অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হিসেবে খুব ইন্টারেস্টিং হন। তাই বললাম, বলুন না গল্পটা। শুনবেন? হরিদাসবাবু একটু থেমে ধীরে ধীরে বললেন, এ অনেক দিন আগের কথা, অলমোস্ট 14 years. If I want to be more specific, দিনটা ছিল 2000 জানুয়ারি। দিনটা মনে গেঁথে গেছে, বুঝলেন? ফর্সা মানুষটি
এসি 2 টিয়ারের লোয়ার বার্থে বেডশিটটা পেতে দিদি যেতে বললেন, তখন আমি করণদিঘি থানার অফিসার ইনচার্জ, মানে থানার বড়বাবু। এসআই হরিদাস পালের তখন পোস্টিং করণদিঘি থানায়, অফিসার ইনচার্জ। উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ থেকে নাগর ব্রিজ পার করে এগিয়ে করণদিঘি থানার জুরিসডিকশন। ঘটনাটা এই থানারই। অন্যদিনের মতো সেদিনও ওসি হরিদাস পাল তার সাথে দুজন এনভিএফকে সঙ্গে নিয়ে হাইওয়ে পেট্রোলিং করছিল। নাগর থেকে দোমোহানা প্রায় 30 কিলোমিটার হাইওয়ে। থানার রেগুলার নাইট পেট্রোল তো থাকেই, কিন্তু ওসি হরিদাস পাল এই কাজটা নিজেই ঠিক করে নিয়েছিল বিশেষ কিছু কারণে। রাত প্রায় 10:30 বাজে, জানুয়ারি মাস, ঠান্ডাও সাংঘাতিক পড়েছে এবার। আজ হরিদাস ভাবছিল একটু আগেই কোয়ার্টারে ফিরে যাবে। থানার গাড়ি তো আছেই। আসলে আজ বহুদিন পর তার ফ্যামিলি এসেছে কার্শিয়াং থেকে। তার স্ত্রী ললিতা, ছেলে আর মেয়েও এসেছে। গাড়ি প্রায় থানার কাছাকাছি চলে এসেছে, হঠাৎ বুম করে একটা আওয়াজ শোনা গেল। আওয়াজটা বেশ জোরালো, কিন্তু দূর থেকে আসছে। এনভিপিএফ জামিনী বলল, স্যার, আমার কোনো লরির টায়ার ফাটলো মনে হচ্ছে। এই গাড়ি দাবাও। হরিদাসের মনে কু ডাকলো। এত রাতে আওয়াজটা কিসের হলো? হাইওয়েতে টায়ার ফেটে গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও বিপদ, ড্রাইভার আহত হলেও চিকিৎসা পাবে না। একটু দেখে আসলে হয়, দরকারে ওদের হেল্পও করে দেওয়া যাবে। আওয়াজটা মনে হলো দূর থেকে আসলো, কিন্তু কোন দিক থেকে? চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। 10 ফুট দূরের লরির হেডলাইটের আলোকে মনে হচ্ছে যেন টিম করে 5 ব্যাটারির টর্চ চলছে। হরিদাসের মনে হলো আওয়াজটা দোমোহানার দিক থেকেই এসেছে। এসআই হরিদাস পাল বছরখানেক আগে করণদিঘি থানা অফিসার ইনচার্জ হয়ে বদলি হয়ে এসেছেন। করণদিঘি একটা গ্রামীণ পুলিশ থানা, 34 নম্বর জাতীয় সড়কের পাশেই থানা বিল্ডিং। করণদিঘি নামে একটি সুবিশাল দিঘি থেকেই এই নামকরণ। করণদিঘিতে তেমন কোনো বড় শিল্প প্রতিষ্ঠান নেই। এখানকার সাধারণ মানুষ চাষবাসের উপরই নির্ভরশীল। গ্রামীণ জনপদ। একটু ভালো বিজনেস সেন্টার বলতে টুঙ্গি দিঘি আর ডালখোলা। বড় সমস্যা বলতে হাইওয়ে ক্রাইম। 1 কিলোমিটার দক্ষিণেই বিহার। ওখানকার ক্রিমিনালরা এদিকের মানে ডালখোলা, করণদিঘি, চাকুলিয়া, গোয়ালপুকুর এইসব জায়গা ক্রিমিনালদের সাথে মিলে হাইওয়েতে ক্রাইম করে। হরিদাস তাই রাত 2-3টে পর্যন্ত হাইওয়েতেই থাকে। সঙ্গী 2জন ফোর্স, ড্রাইভার আর নিজের ছোট্ট সাদা মারুতি ওমনি গাড়িটা নিয়ে চলে হাইওয়ে পেট্রোলিং। এর সুফলও মিলছে। আগে 1.5-2 মাস অন্তরই রাস্তার পাশে কোনো না কোনো ড্রাইভার বা খালাসির ডেড বডি পাওয়া যেত। কখনো শুধু মাথা বা আইডেন্টিটি লোপ করার জন্য মুন্ডহীন দেহ। কখনো দুর্ভাগা ড্রাইভার খালাসির মুজড়ে রাখা মৃতদেহ মিলত ট্রাকের কেবিনে। দামি মাল শুদ্ধ ট্রাক বা শুধু মাল উদাও হয়ে যেত।
এগুলোর কোনো কিনারা করা যাচ্ছিল না। হরিদাস জয়েন করার পরেই কেসগুলো নিয়ে আদা জল খেয়ে লেগে পড়ল। মাসখানেকের মধ্যে বোঝা গেল এদের মোডাস অপারেন্ডি খুব ইন্টারেস্টিং। সোর্সের কাছ থেকে একটা অদ্ভুত ব্যাপার জানতে পারা গেল। এইসব লরির ড্রাইভারটা উদাও হয়ে যাবার আগে ডালখোলা বা করণদিঘির নির্দিষ্ট 2-3টে হোটেলে দাঁড়িয়ে খাবার খেয়েছিল। খোঁজখবর করা শুরু হলো। পুরনো ক্রিমিনাল আকবরকে সোর্স হিসাবে এনগেজ করা হলো। সপ্তাহখানেকের মধ্যে জানা গেল যে দোমোহনা লাইন হোটেলের ফারুক আর ডালখোলার পূর্ণিয়া মোড় লাইনে হোটেলের মালিক বিমল দ্রুত পয়সা করছে, নতুন ঘর বানাচ্ছে, কিন্তু এত টাকা পয়সা পাচ্ছে কোথা থেকে? খুব সাসপিসিয়াস। এছাড়াও পুলিশের খাতায় নাম থাকা 2-4 জন দাগিকেও এই দুটো হোটেলে রেগুলার দেখা যাচ্ছে। খুব মদ মাংস খাওয়া দাওয়া হচ্ছে। হরিদাস আর দেরি করল না, দুটো হোটেলের মালিককেই একটু রিস্ক নিয়েই অ্যারেস্ট করল। থানায় এনে শুরু হলো লম্বা ইন্ট্রোগেশন, সাথে কিছু আদর জন্য, পুলিশি আদর যেমন হয় আর কি। দ্বিতীয় দিনে বিমলা সহ্য করতে পারল না, ব্রেক করে গেল আর ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। আর যে সে বিড়াল নয়, একেবারে হুলো বেড়াল। যেসব লরিতে দামি মাল আছে, যেমন চিনি, চা বা মোবিল, এসব গাড়ির ড্রাইভারদের ডালখোলা পূর্ণিয়া মোড়ে সেল ট্যাক্সের অফিসের কাছ থেকেই টার্গেট করা হতো। রাতের দিকে এদের কোনোভাবে নির্দিষ্ট হোটেলে যেতে লোভ দেখানো হতো, সাধারণত মদ বা মেয়ে ছেলের লোভ দেখিয়ে। এবার মালিক বা তার কোনো এক্সপার্ট কর্মচারী এদের সাথে ভাব জমাতো, জেনে নিত কোথাকার গাড়ি, কোথায় যাবে, এইসব তথ্য। এবার রাতের খাওয়া দাওয়া শেষ হলে হোটেলের মালিক ওই ট্রাকের ড্রাইভারকে রিকোয়েস্ট করত যে তার 2-3 জন বন্ধু ওই দিকেই যাবে, ওদের যেন একটু নামিয়ে দেয়। সরল ড্রাইভারটা সহজেই রাজি হয়ে যেত। এরপর শুরু হতো আসল খেলা। এই 2 জন আগন্তুক জায়গা করে নিত ড্রাইভারের কেবিনে, বেশিরভাগ সময় ড্রাইভারের পিছনে। একটু পরেই হাইওয়ের নির্দিষ্ট ফাঁকা জায়গায় পৌঁছলে নিখুঁত অভ্যাসে দড়ি বা গামছায় ফাঁস জড়িয়ে দিত ড্রাইভার খালাসির গলায়। ব্যাস, খেল খতম। কখনো সখনো এতে কাজ না হলে 2-3টে বুলেট বা ধারালো ছুরির আঘাতে কাজটাকে সহজ করে দিত। তারপরে কাজ খুব সহজ, একটু নির্জন জায়গায় বডি দুটো ফেলে দিয়ে ট্রাক নিয়ে হাওয়া হয়ে যাওয়া। কখনো ড্রাইভার খালাসির পচে যাওয়া বডি মিলত কেবিনের মধ্যে। ফাঁকা গাড়ি নির্জন জায়গায় পড়ে থাকে, ট্রাকে থাকা মাল আউট হয়ে যায়। বিমল আর ফারুককে প্রিভিয়াস ড্রাইভার মার্ডার কেসগুলিতে বুক করে 2 জনকে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো। হরিদাসের এই অ্যাকশনের পরে ড্রাইভার খুনের ঘটনা প্রায় 0 হয়ে গেল। তবু সে এটাকে প্রায় অভ্যাস করে ফেলেছিল। রাত 1-2 পর্যন্ত হাইওয়ে পেট্রোলিং। হরিদাসের কাছে আজকের দিনটা স্পেশাল। বহুদিন পরে কার্শিয়াং থেকে তার স্ত্রী ললিতা, ছেলে আর মেয়েকে নিয়ে এসেছে।
ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে, তাই সবসময় আসা হয়ে ওঠে না। এবার উইন্টার ভেকেশনে তাই আসতে পেরেছে। হরিদাস বোঝে সে তার স্ত্রী ছেলে মেয়ের কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। ছেলে মেয়ে স্ত্রীর সাথে সামান্য 2-4 দিন ছুটি কাটানোর সুযোগ মিলতে চায় না। ছেলে বড় হয়ে উঠেছে, সে মাঝে মাঝে অনুযোগ করে। পাপার তো শুধু চাকরি আর চাকরি, আমাদের জন্য সময় নেই। হরিদাস বোঝানোর চেষ্টা করে, এছাড়া পুলিশদের আত্ম করার কিছু নেই। তাই আজ সে একটু তাড়াতাড়ি কোয়ার্টারে ফেরার কথা ভাবছিল। না, এসব আর ভাবার সময় নেই। হরিপদ গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, দোমোহনার দিকে চলুন তো, দেখি কোথায় শব্দ হলো। মিনিট কয়েক যাবার পরেই বিড়ি ফ্যাক্টরির কাছে দেখা গেল একটা 10 চাকার ট্রাক রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কেন? गाड़ी का पीछे का टायर फट गया मालिक, तुरंत चेंज करके चलता हूँ। হরিদাস দেখলো ড্রাইভার আর খালাসি মিলে নতুন টায়ার লাগাচ্ছে। वो तो ठीक है, लेकिन चोट तो किसी की नहीं आई ना? नहीं मालिक, हम लोग ठीक है, आपका बहुत मेहरबानी मालिक। অবাঙালি ড্রাইভারটি টায়ারের নাট টাইট করতে করতে জবাব দিল, এবার ফেরা যাক, নাকি একবার পেট্রোল পাম্পটা দেখে যাবে? সেদিন বেঙ্গল হাইওয়ে পাম্পের মালিক গৌর দত্ত থানা এসেছিল, বারবার রিকোয়েস্ট করে গেছে। স্যার, পাম্পটা একটু দেখবেন, আমার ম্যানেজার ছেলেটাও তো চালাক চতুর না। তাই হরিদাস পেট্রোল পাম্পটা প্রায় রোজ ভিজিট করে। থাক, এত দূর যখন এলামই, একবার ঘুরেই যাই। ড্রাইভারকে বলল, চলুন একবার পাম্প থেকে ঘুরে যাই। 5-7 মিনিটের মধ্যে যখন পেট্রোল পাম্পে গাড়িটা ঢুকলো, সবকিছু স্বাভাবিক রয়েছে। বাইরে পেট্রোল দেওয়া ছেলেটাকে দেখতে পাওয়া গেল না, মনে হয় বাথরুমে গেছে। অফিসের কাউন্টারে কাউকে দেখা গেল না, মনে হয় ঠান্ডায় ঘরে ঢুকে বসে আছে। তবু হরিদাসের একটা ব্যাপার খুব আশ্চর্য লাগলো, সবকিছু যেন খুব বেশি মাত্রায় স্বাভাবিক। আশ্চর্য ব্যাপার, এত শান্ত। কিন্তু হরিদাস জানে কোনো কিছু বেশি স্বাভাবিক মানেই সেখানে কোনো অস্বাভাবিক ব্যাপার আছে। হরিদাসের পুলিশি সেন্স তাকে যেন বলল, হরিদাস, বি কেয়ারফুল, ডাল মে কুছ কালা হ্যায়। কিন্তু কি ব্যাপার সেটা কিছু আন্দাজ করা গেল না। তবু হরিদাস এনবিএফে জামিনী আর রহিমুলকে বলল রাইফেল লোড করে গাড়ির বাইরে দাঁড়াতে। নিজে দেখে নিল রিভলভারটা ঠিক আছে কিনা। রিভলভার সে সবসময় লোড করেই রাখে। পেট্রোল পাম্পের কোলাপসিবল গেটটা একটু ফাঁক করা, চেন দিয়ে আটকানো। হরিদাস বাইরে থেকে ডাক দিল, শ্যামল, রাজু, কোথায় গেলি রে তোরা? রাজু পাম্পের ম্যানেজার আর শ্যামল তেল দেয়। সাড়া নেই। হরিদাস আবার ডাকলো, কিন্তু সাড়া মিলল না। কিন্তু অন্যদিন তো ডাকলেই বেরিয়ে আসে। অফিসের ভেতরে আলো জ্বলছে, কিন্তু লোক নেই। হঠাৎ চাদর জড়িয়ে একটা লোক বেরিয়ে এলো, মুখটা একটু ঢাকা। হরিদাসকে দেখে বলল, सर, राजू का तबीयत कुछ ठीक नहीं है,
आप रोकिए, हम बुला के लाते हैं। বলে লোকটি আবার ভেতরে চলে গেল। এই লোকটা কে? হরিদাসের মনে হলো লোকটা তাকে দেখে কি একটু চমকে গেল। শীত আছে, তবু চাদর দিয়ে মুখটা কি একটু বেশি ঢাকা? না, প্রশ্নের উত্তর মিলছে না। লোকটা একটা ঘরে গিয়ে ঢুকলো। হরিদাস আর দেরি করলো না, কোলাপসিলের ফাঁক গলে ভেতরে ঢুকলো। প্রথম ঘরটায় আলো জ্বলছে, কিন্তু ফাঁকা। সে এবার দ্বিতীয় ঘরের দিকে এগিয়ে গেল। চারিদিকে গা থমথমে নৈঃশব্দ। এত শান্ত, সে কি ফিরে যাবে? ওই লোকটা এই ঘরেই ঢুকেছিল। কি চলছে? ওই ঘরে মদের আসর? না, দেখা দরকার কি ব্যাপার। রাজুরা মনে হয় মদ টদ খাচ্ছে। এরা অনেক সময় বাইরে দু একজন বন্ধু জড়ো করে মদ টদ খায়, এভাবে একটু এনজয় করে। মনে হয় এই জন্যই চট করে বড়বাবুর সামনে লজ্জায় আসতে চাইছে না। এতক্ষণে আসল কারণটা আন্দাজ করে। হরিদাস মনে মনে হাসল। না, তবু দেখে যাওয়া দরকার ব্যাপারটা কি। হরিদাস ধীরে ধীরে দ্বিতীয় ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। ভিতরে অন্ধকার। বাইরে থেকে ছিটকে আসা আলোতে মনে হলো অনেকগুলো বস্তা ঘরের ভেতর দেয়াল ঘেঁষে রাখা। ব্যাপারটা কি? হরিদাস এবার একটু রেগে গেল। এরা কি আর কি করছে? চিৎকার করে আবার ডাকলো, রাজু, শ্যামল, তোমরা কোথায়? ঘরের লাইট বন্ধ করে কি করছো? রাজু, আমি বড়বাবু বলছি। হঠাৎ ঘরের ভিতর থেকে পাম্পের ম্যানেজার রাজুর আতঙ্কিত আওয়াজ ভেসে এলো। স্যার বাঁচান, পাম্পে ডাকাতি হচ্ছে স্যার, এই ঘরে 8-10 জন ডাকাত। হরিদাস বুঝল কালো কালো বস্তাগুলো আসলে ডাকাতরা। পুলিশ দেখে দেয়াল ঘেঁষে বসে আছে। সে বুঝল তার সাংঘাতিক ভুল হয়ে গেছে। সে আলোতে আর ডাকাতরা অন্ধকারে। হঠাৎ তার মনে হলো অন্ধকারের মধ্যে একটা কারো হাত যেন উপরে উঠছে। কি ঘটতে চলেছে আন্দাজ করে লাফিয়ে দরজার পাশে সরে যাওয়ার আগেই একটা আগুনের ঝিলিক আর পিস্তলের আওয়াজ ভেসে এলো। ডাকাতরা একটুর জন্য লক্ষ্য মিস করে গেছে। তপ্ত ধাতুর গোলা বুক ছুঁয়ে হরিদাসের হাতে উপরিভাগে বিঁধে গেল। অসহ্য যন্ত্রণায় হরিদাসের চোখ অন্ধকার হয়ে গেল। তবু সে চিৎকার করে উঠল, যাবেনি রহিমুল, ডাকাত, ডাকাত, পাম্পের ভেতরে ডাকাত, সাবধান। এবার ডাকাতরা বুঝতে পেরে গেছে যে আরো পুলিশ আছে। তারা একের পর এক হরিদাসকে ধাক্কা মেরে ঘর থেকে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যেতে লাগলো। হরিদাস দেখল তাকে যে ডাকাতটা গুলি করেছিল সে আবার পিস্তল তাক করছে তাকে গুলি করার জন্য। একে ছাড়া যাবে না। শরীরে সব শক্তি সংহত করে হরিদাস ডাকাতটাকে জড়িয়ে ধরল। তারপর দুজনেই মাটিতে পড়ে গেল। এরপর শুরু হলো এক অসম যুদ্ধ। হরিদাস বুঝতে পারছিল তার শক্তি দ্রুত কমে আসছে। ডানাতে অসহ্য যন্ত্রণা, শুধু মনের জোরে লড়ে যাচ্ছে। ডাকাতটাও প্রাণপণ চেষ্টা করছে আর একটা গুলি হরিদাসের বুকের ভেতর ঠুসে দেবার। হরিদাসের মনে পড়ল সে যে কোনো সময় মারা যেতে পারে। তার বাড়িতে
আজকে তার প্রিয়জনেরা এসেছে। ললিতা কত কিছু রান্না করেছে, ছেলে মেয়ে অপেক্ষা করে আছে তাদের বাবার জন্য। সে কি ওদের কাছে ফিরতে পারবে না? না, সে হারবে না। সে পাহাড়ি মানুষ, পাহাড়ি মানুষরা এত সহজে হার মানে না। হরিদাস একটা ভীষণ চিৎকার করে উঠল। साला तो चोर का बच्चा मोरा इलाका में आए वो डकाती करने, पुलिस को मारती गोली चलाने। आज तलाई मो छोड़ देना, आज तलाई मो छोड़ देना। হরিদাস ডাকাতকে উল্টে দিয়ে বুকের উপর চেপে বসল, টেনে বার করলো রিভলভার। ডাকাতটির বুকের মধ্যে নলটা চেপে ধরে ট্রিগার টানতে গেল, আর সেই মুহূর্তে হরিদাসের বুক হিম করে গেল। আঙুল কাজ করছে না। সামান্য একটা রিভলভারে ট্রিগার টানার জোর নেই হাতে। ডান হাতের সব শক্তি শেষ হয়ে গেছে। ডাকাতটা তার পিস্তলের নলটা আস্তে আস্তে হরিদাসের বুকের দিকে ঘুরিয়ে আনছে। হাতের সময় নেই। হরিদাস বাঁ হাতটা ডাকাতের গলা থেকে ছেড়ে দিয়ে বাঁ হাতের আঙুল ঢুকিয়ে ট্রিগার টেনে দিল। দুম! ডাকাতটা এবার মরিয়া হয়ে গেছে। একটা গুলি খেয়ে সেই অবস্থাতেই সে তার পিস্তলের নলটা হরিদাসের বুকের দিকে ঘুরিয়ে দিল। হরিদাস আর দেরি করলো না, রিভলভারটা ওর মুখের কাছে নিয়ে গিয়ে দ্বিতীয়বারের মধ্যে ট্রিগার টানলো। দুম! ডাকাতটা পিস্তল থেকেও আর একটা গুলি বেরিয়ে এলো, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট। হরিদাস অজ্ঞান হয়ে লুটিয়ে পড়তে পড়তে শুনতে পেল বাইরে বুম বুম বুম, অবিরত বোমের আওয়াজ। তার সাথে ফ্যাট 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 পুলিশের রাইফেলের আওয়াজ। ডাকাত আর পুলিশের লড়াই চলছে। হরিপদ জানতে পারল না বাইরে এনভিএফ জামিনীর গুলিতে আরো একজন ডাকাত মারা গেছে। তার কাছে পাওয়া গেছে ডাকাতির বেশ কিছু টাকা আর একটা ফায়ার আর্মস। হরিদাসের পরের দিন দুপুরে জ্ঞান ফিরেছিল, রায়গঞ্জে হাসপাতালের ওটিতে। বিপজ্জনক মাত্রায় রক্ত শরীর থেকে বেরিয়ে গিয়েছিল, ব্লাড দিতে হয়েছে। ডাক্তারবাবু বলছিলেন, ভয় পাবেন না, হিউমাসটা টাচ করে গুলিটা বেরিয়ে গেছে, কিন্তু হাতের মাসেলস গুলো সিরিয়াসলি ড্যামেজড। সারা জীবন আগের মতো হাতের ক্ষমতা আর ফিরে আসবে। বাট মিস্টার হরিদাস, উই আর প্রাউড অফ ইউ। চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করে আপনাকে সারিয়ে তুলব। আপনার স্ত্রী সন্তানরা এসেছে, প্লিজ বেশি কথা বলবেন না। একটু পরে হরিদাস আবছা চোখে দেখতে পেল তার প্রিয় মুখগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, স্ত্রী, ছেলে, মেয়ে। হরিদাস অনুভব করল তার বাঁ হাতে ললিতার হাত ছোঁয়া। অনুভব করল তার হাতে টপ করে এক ফোঁটা গরম জল পড়ল। ললিতা কাঁদছে। হরিদাস আস্তে আস্তে চোখ বুজে ফেলল। আহ, শান্তি। তার একটু পরে তার সাথে দেখা করতে এলেন এসপি আরডিএম সাহেব। এসপি সাহেব বললেন, হরিদাস, আপনার যে কদিন ছুটি লাগে আপনি বাড়ি চলে যান। হরিদাস অল্প হেসে বললেন, না স্যার, আমি থানার কোয়ার্টারেই থাকব। আমার অফিসারদের সাথে এখনই তো আমার থাকা দরকার। অন্তত কিছু তো সাহায্য করতে পারবো। হরিদাস 8 দিন পর রায়গঞ্জ হাসপাতাল থেকে ছাড়া পেল।
ফিরে এলো করণদিঘি থানা কোয়ার্টারে। মা, স্ত্রী, ছেলেমেয়েরা সবাই আছে। সে যেন এক নতুন জীবন পাওয়া। শুধু ডান হাতটা আর আগের মতো কাজ করছে না। ডাক্তার বলেছে এটা আর কোনোদিনই আগের মতো হবে না। এর দিন দুয়েক পরে হরিদাস দুপুরের দিকে কোয়ার্টারের বারান্দায় বসে আছে। ললিতা আর ছেলেমেয়েরা বসে আছে তাকে ঘিরে। শরীর এখনো খুব দুর্বল। সহকর্মীরাও দু চারজন আছে। আস্তে আস্তে থানার কাজের জগতে ডুবে যেতে হবে। এতদিনের অনুপস্থিতি। হঠাৎ বাইরে একটা বিপুল চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। হরিদাসের বুকটা ছ্যাঁক করে উঠল। আজই আবার কোনো নতুন ঝামেলা। হরিদাস মেজবাবুকে বলল ঘটনাটা দেখার জন্য। এর মধ্যেই ডিউটি অফিসার ছুটে এসেছে। স্যার, হাজার খানেক মানুষ থানার বাইরে আপনার কিছু জানাতে চায়। এর মধ্যেই থানার গেট খুলে ঢুকে পড়েছে শয়ে শয়ে মানুষ। নিমেষের মধ্যে তারা এসে পড়ল বড়বাবুর কোয়ার্টারের উঠোনের মধ্যে। পুরোভাগে এলাকার বিশিষ্ট মানুষেরা, না ডেপুটেশন নয়, সবাই একবার ডাকাত মারা বড়বাবুকে দেখতে এসেছে, শুনতে এসেছে। বড়বাবু জিন্দাবাদ, বড়বাবু জিন্দাবাদ, হরিদাস পাল অমর রহে। হরিদাস পাল অমর রহে। মানুষের উচ্ছ্বাস রীতিমতো পাগলামিতে পরিণত হয়েছে। পঞ্চায়েত থেকে সংবর্ধনা লিখে এনেছে, কেউ ফুল এনেছে। হরিদাস মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের মুখে মৃদু হাসির রেখা। ডাকাত মারা পুলিশ ছেলের জন্য গর্বের হাসি। হরিদাসবাবু তার কাহিনী শেষ করলেন। আমি বললাম, কিন্তু কোনো পুরস্কার পাননি? কোনো স্বীকৃতি? পুরস্কার? সে তো অনেক পেয়েছিলাম। স্কুল থেকে, পঞ্চায়েত থেকে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ইন্ডিয়ান অয়েল থেকে। তো আমার জীবনের সব থেকে বড় আর গর্বের পুরস্কার পেয়েছিলাম সেদিন রাতে ডিনারের পর। খাওয়া দাওয়ার পর ঘরে শুয়ে আছি, এমন সময় ললিতা আর আমার দুই ছেলে মেয়ে ঘরে এসে ঢুকলো হঠাৎ। ছেলে আর মেয়ে আমাকে সাবধানে আদর করে জড়িয়ে ধরল। বুয়া, ইউ আর আওয়ার হিরো। মো তাপাই নেই মায়া গেছু। বাবা, তুমি আমাদের হিরো, আমরা তোমাকে ভালোবাসি। দুজনকে বুকের কাছে টেনে আনতে গিয়ে দেখলাম ওদের চোখে জল, আরো দেখলাম শ্রদ্ধা। একজন সাধারণ পুলিশ অফিসারের পিতার উপর শ্রদ্ধা। ললিতা আমার মাথার চুলে হাত ঘোরাতে ঘোরাতে বলল, তুমি আমার হিরো, আমার জীবন। আমরা তোমার জন্য গর্বিত। এবার হরিদাস পাল আমার দিকে তাকিয়ে বললেন, আর কি পাওয়ার থাকতে পারে? আমার জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেয়ে গেছি। মালায় মেরো হাত কো ইয়ে আগলি উন্স লাই লিয়েরা কেহি দুমঙ্গ ছয় না, বড়ু ইয়ে মেরো গর্ব কো নিশানি হো, and I live in pride with it. আমি অবাক হয়ে দেখছিলাম। কথাগুলো বলার সময় হরিদাস পালের চোখে মুখে এক আশ্চর্য আলোর আভা খেলা করছে। সে আলো আত্মত্যাগ আর নিষ্ঠার। ধীরে ধীরে বাঁ হাত দিয়ে বেড কভারটা ঠিক করে নিতে লাগলেন পুলিশ মানুষ হরিদাস পাল।
এতক্ষণ শিবনাথ পালের লেখা এনকাউন্টারের পদক শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।